দেশ এখন খুবই ক্রিটিক্যাল মোমেন্টে আছে। খুবই সংঘাতময়, সাংঘর্ষিক এবং ডেঞ্জারাস পরিস্থিতি বিরাজ করছে দেশে। সামনের দিনগুলোতে এই পরিস্থিতি আরো বাড়বে বলে মনে হচ্ছে। দর্শক শ্রোতা, সাধারণ জনগণ হিসাবে আমরা স্বভাবতই ভেবেছিলাম যে ডক্টর ইউনূসের সরকার যেহেতু একটা তফসিল ঘোষণা করেছে, তার মানে এই তফসিল অনুযায়ী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে, একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হলে অন্তত আমরা একটু হাঁপ ছেড়ে বাঁচতে পারবো। একটা গণতান্ত্রিক রূপ, গণতান্ত্রিক ধারা দেশে ফিরে আসবে, দেশের একটা গতি আসবে। কারণ 24-এর অভ্যুত্থানের পর অনেক বড় আশা নিয়ে ডক্টর ইউনূসকে যে ক্ষমতায় বসানো হয়েছিল, যে তিনি এসে কি যেন না কি আমাদেরকে, মানে অনেক কিছু করে দিবে আমাদেরকে। বাট একটা পর্যায়ে এসে মনে হয়েছিল যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মানুষের। প্রত্যেকটা সেক্টরে একের পর এক ধ্বংস এই দেশে। কোনো জায়গায় কোনো ডেভেলপমেন্টের কোনো সিটে ফোটাও আমরা দেখতে পাইনি। তাই সর্বমহল থেকেই মানুষ অপেক্ষায় ছিল যে একটা নির্বাচন হোক, অন্তত নির্বাচনের মাধ্যমে এরা বিদায় নেক। তো তফসিল তো হলো, কিন্তু তফসিল ঘোষণা হলেই কি সেটা নির্বাচনের নিশ্চয়তা দেয়? আমরা যদি আমাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটু পূর্বের দিকে যাই, যদি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি, 2007 সালের সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের 111-এর ঘটনা, সেটা কখন ঘটেছিল? সেটা কিন্তু তফসিলের পরে ঘটেছিল। 111 মানে হলো 2007 সালের জানুয়ারি মাসের 11 তারিখ। সেই জানুয়ারি মাসের 22 তারিখে সম্ভবত, হ্যাঁ 22 তারিখেই নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচনের জাস্ট 10-11 দিন আগে কিন্তু মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেনা সমর্থিত সরকার এসেছিল। তার মানে আমাদের তফসিল হয়ে গেছে বিদায়ী যে এই দীর্ঘদিনের অন্তর্বর্তীকালীন সরকারের যে একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা আছি, এখান থেকে যে পরিত্রাণ পাব, বা এই তফসিলের ধার্য করা তারিখ অনুযায়ী যে নির্বাচন হবে, এর কোনো ধরনের এনশিওরিটি নেই। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এই দেশে ঘটতে পারে, বা যে কোনো মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত দিকে এই দেশ হাঁটতে পারে। সেই 2007-8-এর 111-এর মতো অনাকাঙ্ক্ষিতও কিছু ঘটতে পারে, এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দর্শক শ্রোতা, যেই তফসিলের উপরে আমাদের এত ভরসা, অথচ সেই তফসিল ঘোষণা করার পরে ঘড়ির কাঁটা গুনে গুনে 24টা ঘন্টা পার হতে পারেনি, এরই মধ্যে আমাদেরকে দেখতে হচ্ছে যে একজন প্রার্থীকে ডিরেক্ট শুট করা হয়েছে। তার এখন পর্যন্ত যে আপডেট আমরা পাচ্ছি, বলা হচ্ছে হাদির অবস্থা খুবই খুবই ক্রিটিক্যাল, এবং এতটাই ক্রিটিক্যাল যেটা ডাক্তারের পরবর্তী কথায় বোঝা যাচ্ছে, তবে বেঁচে আছেন। বুঝতে পারছেন যে কোন পর্যায়ে এখন আছেন, যার কারণে এই ধরনের বক্তব্য আমাদেরকে শুনতে হচ্ছে। তো যেই তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হতে না হতে এই ক্রিটিক্যাল মোমেন্ট আমাদের দেখতে হচ্ছে, সামনের দিনগুলো খুব ভালো যাবে আমরা আশা করতে পারি। আজকে হাদি, কালকে কে, তারপরের দিনকে? দর্শক শ্রোতাই যে বললাম যে পরিস্থিতি আরো ক্রিটিক্যাল হবে, আরো সংঘাতময় হবে, আরো ডেঞ্জারাস হবে, যে বললাম যে কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ইঙ্গিতগুলো আসলে কি? 3টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই যে অস্ত্রের ঝনঝনানি, এই জিনিসের ঝনঝনানি শুরু হয়ে গেছে রাজনীতির মাঠে। আমরা জানি যে ইলেকশনের আগে নির্বাচন কমিশন থেকে বা সরকারের পক্ষ থেকে লাইসেন্স করা যে এই জিনিসপত্র থাকে, এগুলোকে জমা নিয়ে নেওয়া হয়। বাট লাইসেন্স ছাড়া যেগুলো থাকে, সেগুলো জমা নেওয়ার কোনো সুযোগ আছে? আর আমাদের দেশে সন্ত্রাসী মাফিয়া যে শ্রেণী রয়েছে, তাদের হাতে কত শত কত হাজার লাইসেন্স ছাড়া এই জিনিসপত্র আছে, কারো জানা নেই। শুধু সেখানেই শেষ না, যেটা লাইসেন্স নেই তো নেই, আমাদের জানাও নেই। লাইসেন্স নেই মানে আমাদের জানা নেই, বাট আমাদের অনেক কিছু জানাও আবার আছে, যেটা আরো শঙ্কার কারণ। সেটা কি, চলুন আমরা একটু দেখি। 24-এর অভ্যুত্থানের পর, এর আগেও আমি একটা আলোচনায় বলেছিলাম যে 24-এর অভ্যুত্থানের পর অনেকগুলো দেশের প্রায় প্রায় সকল পুলিশ স্টেশন, পুলিশ ফাঁড়িতে যে লুট করা হয়েছিল, হামলা করা হয়েছিল, সেখান থেকে যে জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশের লাইসেন্স করা রাষ্ট্রীয় জিনিসপত্র, আমি জিনিসটার নাম জিনিসপত্র বলছি কারণ বারবার বললে সেটা ভায়োলেন্স আসতে পারে ফেসবুক, ইউটিউবে, আপনারা বুঝে নেবেন। তো এই যে জিনিসপত্র যা লুট হয়েছিল,
তার 1300 বা কিছু কিছু মিডিয়ায় আসছে 1500-এর মতো জিনিসপত্র এখন পর্যন্ত ডক্টর ইউনূসের সরকার উদ্ধারই করতে পারেনি। এবং এই সংবাদ কিন্তু 2025 সালের অগস্টের শেষের দিকে, তার মানে অভ্যুত্থানের পরে 1 বছর হয়ে গেছে। তাহলে এই জিনিসগুলো কোনো না কোনো একটা গোষ্ঠী বা মহলের হাতে কিন্তু আছে। এই জিনিস কিন্তু দর্শক শ্রোতা, আপনারা আমরা যারা সাধারণ জনগণ আছি, আমজনতা আছি, আমাদের হাতে নেই। কারণ আমরা কেউ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই থানা বা পুলিশ ফাঁড়িতে লুট করতে যাইনি। আর যদি কেউ সাধারণ জনগণ আবেগপ্রবণ হয়ে যেও থাকে, তারা কিন্তু ওইসব জিনিসপত্রে হাত দেয়নি। ওইসব জিনিসপত্র কারা লুট করে নিয়ে গেছে বুঝতে পারছেন? যারা এক্সপার্ট, যারা প্রশিক্ষণপ্রাপ্ত, বা যাদের টার্গেটে ছিল ওইটা যে থানায় পুলিশ ফাঁড়িতে লুট করবে ওই জিনিস নেওয়ার জন্য। তাহলে সেই মহলের হাতে যদি 1500-এর মতো এই জিনিস থেকে থাকে, আর লাইসেন্স ছাড়া অবৈধগুলো তো আছেই, এখানেই শেষ না। আরেকটা বিষয় আপনাদেরকে একটু দেখাই যে কিছুদিন আগে বিমানবন্দরে অগ্নিসংযোগ হয়েছিল না? তারপরে সেই অগ্নিসংযোগের পরে যখন সেখানে মেরামত কাজ চলতেছিল, তখন সেখানের ভোল্ট থেকে আরো 7টি ওই জিনিস চুরি হয়ে গেছে, যার কোনো হদিস এই সরকার এখন পর্যন্ত দিতে পারেনি, উদ্ধার করতে পারেনি। তো এই জিনিসগুলো তো এখন কোনো একটা গোষ্ঠীর হাতে আছে। তাছাড়া আরো একটা বিষয়, সেটা হলো যে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি তো মোটামুটি উপদেষ্টা পদ থেকে টানা হেসরা শেষ করে পদত্যাগ করলেন। তো তিনি পদত্যাগ করেছেন ভালো, কিন্তু যখন তিনি এই উপদেষ্টা পদে দায়িত্বে ছিলেন, তখন বিমানবন্দরে তার কি জিনিস যেন আটকা খেয়েছিল, এই যে ম্যাগজিন। তো এই ম্যাগজিন যেন কোথায় থাকে? ওই জিনিসের মধ্যে থাকে। তো তখন তো নিউজ হয়েছিল, যেটা প্রকাশ পেয়েছিল, যে এই ব্যক্তির দুইটা লাইসেন্স করা ওই জিনিস আছে। বেশ ভালো, তার নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র দিয়েছে লাইসেন্স করে, যেহেতু তিনি মন্ত্রী সমপর্যায়ের একজন উপদেষ্টা। কিন্তু কথা হলো, তিনি পদত্যাগ করার পরে তার এই লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট তিনি জমা দিয়েছেন, বা কিছু মিডিয়ায় দেখেছি যে তিনি তার সম্পদের বিবরণীও জমা দিয়েছেন। কিন্তু ওই জিনিস কই? ওই জিনিস কি তিনি জমা দিয়েছেন? ওই জিনিস তো তাকে দেয়া হয়েছিল লাইসেন্স করে, মন্ত্রী সমমর্যাদায় তিনি আছেন তার আত্মরক্ষার জন্য। তাহলে এখন তো তিনি ওই মন্ত্রী সমমর্যাদা পদের উপদেষ্টা পদে নেই। তাহলে এখন পর্যন্ত আমরা জানতে পারছি না যে ওই জিনিস দুইটা তিনি আসলে কি করেছেন, কই রেখেছেন। এবং তিনি কিন্তু একটা বক্তব্যে বলেছিলেন তিনি এই বিষয়ে এক্সপার্ট, প্রশিক্ষণ প্রাপ্ত, বা তিনি কিন্তু আরো 9000-এর মতো সিভিলিয়ানদেরকে প্রশিক্ষণ দিতে চেয়েছিল এই জিনিস। সেই সময় কিন্তু এর বিরোধিতা করেছিলাম, আলোচনা করেছিলাম। তার মানে এবার দর্শক শ্রোতা বুঝুন যে তফসিল ঘোষণার পরপরই যেহেতু ওই জিনিসের ঝনঝনানি শুরু হয়ে গেছে, ডিরেক্ট একজন প্রার্থীকে টার্গেট করে ফেলেছে অলরেডি। সামনের দিনে এই ঝনঝনানি আর কতটা বাড়তে পারে? তাতে কি মনে হয় না যে সামনের দিনগুলো কতটা ক্রিটিক্যাল মোমেন্টের দিকে যাচ্ছে? 2 নম্বর পয়েন্টে দেখুন, যেই দিন তফসিল ঘোষণা করা হলো, ঠিক সেই দিন রাষ্ট্রপতি কি বললেন? তিনি বললেন অপমানিত বোধ করছেন, তিনি পদত্যাগ করতে চান, এবং সেটা তিনি প্রকাশ করলেন ইন্টারন্যাশনাল একটা মিডিয়ায়, রয়টার্সে। বাংলাদেশ মিডিয়ায় তো করতে পারতেন, ইন্টারন্যাশনাল মিডিয়ায় করার কারণ কি? কিছু কারণ তো অবশ্যই আছে। এবং সেই দিন সামনে আসলো যে সেনা প্রধানের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। হ্যাঁ, রাষ্ট্রপতি সেনা প্রধানের সাথে যোগাযোগ রক্ষা করতেই পারেন, বাট এই যোগাযোগ রক্ষা করা আবার কোন ইঙ্গিত দিচ্ছে সেটা ক্লিয়ার করে আসলে বলা যাচ্ছে না। তো এই যে রাষ্ট্রপতি এখন অপমান বোধ করছেন, বা অপমান বোধ করার যথেষ্ট কারণও রয়েছে, কিন্তু আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে এই রাষ্ট্রপতিকে অপসারণের দাবি তোলা হয়েছিল, তাকে বাধ্য করে এই পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক আন্দোলনও হয়েছিল। এরপরে আমরা আরেকটা যদি দেখি, যে এর কিছু মাস পরে আমরা দেখেছিলাম যে বিদেশে যত বাংলাদেশের দূতাবাস রয়েছে সেখান থেকে এই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছিল, যার কারণ আজও জানা যায়নি। রাষ্ট্রপতির দপ্তর থেকে কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তরে এর কারণ জানতে চেয়ে চিঠিও পাঠানো হয়েছিল, কিন্তু সেই চিঠির জবাবও পাইনি। কিন্তু তখন কিন্তু এই রাষ্ট্রপতি বলেননি যে আমি অপমান বোধ করতেছি, আমি এখান থেকে সরে দাঁড়াবো।
তার মানে তখন পর্যন্ত তিনি কিন্তু অনড় ছিলেন তার পদে। তাহলে এখন হঠাৎ করে কি হয়েছে যে তিনি অপমান বোধ করছেন? আপনাদের কি মনে হয় যে এটা শুধুই তার কোনো অপমান বোধ থেকে, না এর ভিতরেও অন্যতম কোনো গুরু রহস্য রয়েছে বলে আপনাদের মনে হয়? গুরু রহস্যটা কোন জায়গায় সেটার আরেকটা ইঙ্গিত ৩ নম্বর পয়েন্টে দিচ্ছি, চলুন। আমরা দেখলাম নির্বাচনের তফসিল তো হয়ে গেছে, কিন্তু এখানে লেখা ব্যালটে থাকছে না নৌকা প্রতীক, বা আরেকটা সংবাদে দেখলাম যে পোস্টাল ব্যালটে থাকছে না নৌকা সহ 4 প্রতীক। তার মানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, এটা এখন কনফার্ম। তাহলে রাষ্ট্রপতি এখন অপমানবোধ কেন করছে, মানে কিছু একটা ইঙ্গিত বুঝতে পারছেন কিনা? তো এই যে রাষ্ট্রপতি অপমানবোধ করছে, সেটা তিনি বলছেন যে যেহেতু সাংবিধানিক দায়িত্ব হিসাবে নির্বাচনটা সম্পন্ন হওয়ার পরে তিনি পদত্যাগ করবেন, একসাথেই তো বলতে পারে না হুট করে যে আজ বা কালকের মধ্যে তিনি এটা করতে চাচ্ছেন। তো শুরুর দিন না হয় বলেছে যে নির্বাচন সম্পন্ন করে তারপরে, তো টুডে অর টুমোরো তো বলে ফেলতে পারে যে আমি নির্বাচন পর্যন্ত ওয়েট করবো না, আমি আগেই করব। তাহলে যে একটা সাংবিধানিক শূন্যতা দেখা দিবে, সেই শূন্যতা কি নির্বাচনকে প্রভাব করবে না, প্রভাব ফেলবে না নির্বাচনের উপরে? আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে কি প্রভাব পড়বে, ওনার কাজটাই বা কি, উনি থাকলেই বা কি না থাকলেই বা কি। বাংলাদেশের রাষ্ট্রপতি পদটা আলংকারিক, অর্নামেন্টাল হতে পারে, বাট অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। সেটা আমরা ২৪-এর অভ্যুত্থানের পরেই দেখেছি, ডক্টর ইউনূসের সরকারকে এসে তখন সেই ক্রিটিক্যাল মোমেন্টে রাষ্ট্রপতির হাত ধরেই কিন্তু, হাতে শপথ নিয়েই কিন্তু পরিস্থিতি সামাল দিতে হয়েছে। বা ইলেকশন কমিশন এখন তফসিল ঘোষণা করতেছে, রাষ্ট্রপতির কাছে আসতে হচ্ছে, অনুমতি নিতে হচ্ছে। তো প্রশ্ন করতে পারেন যে রাষ্ট্রপতি তো যে কোনো সময় ন্যাচারালি নাই হয়ে যেতে পারে, নোমর হয়ে যেতে পারে, তো তাতে কি রাষ্ট্র চলবে না? চলবে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে সেই কাজগুলো করা হয় স্পিকার বা ডেপুটি স্পিকার দিয়ে। সেই স্পিকার বা ডেপুটি স্পিকার এখন আছে? নেই। স্পিকার নেই, ডেপুটি স্পিকার নেই, আছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিও যদি পদত্যাগ করে ফেলে, তাহলে যে সাংবিধানিক শূন্যতাটা তৈরি হবে, সেটা নির্বাচনকে কনফার্ম প্রভাবিত করবে। আরেকটা বিষয় হলো, এই যে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেয়া হচ্ছে না, এই জায়গাটায় না আমার দ্বিমত আছে। আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারছে না বাংলাদেশের রাজনীতিতে, অথচ যেই অপরাধে, যেই অভিযোগে আসতে দেয়া হচ্ছে না, সেই অপরাধ পরিমাণের দিক থেকে হাজারো গুণ বেশি ১৯৭১ সালে যারা করেছিল, সেই জামাতে ইসলামে আবার এখানে সগৌরবে রাজনীতি করতেছে। তো এটা কোন ধরনের আচরণ? এই বিষয়টা নিয়ে আমি আলাদা করে আলোচনা করব। যারা এই বিষয়টা নিয়ে আবার আমার উপরে ক্ষুব্ধ হচ্ছেন, তাদেরকে আমি আমার নেক্সট যেই পর্বে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো দর্শক শ্রোতা, এই যে ৩টা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম, এই ৩টা পয়েন্ট ওভারঅল আপনাদের কাছে কি মনে হচ্ছে? যে তফসিল ঘোষণা হয়ে গেছে, তাই নির্বাচন পর্যন্ত পরিস্থিতি খুব ভালোভাবে যাবে, না পরিস্থিতি খুবই ক্রিটিক্যাল, খুবই সংঘাতময়, খুবই সংকটময় এবং ডেঞ্জারাস দিকে যাচ্ছে? এবার আসি যে এই যে পরিস্থিতি এমন হয়ে গেল কেন, কারা করছে এটি? এই যে হাদি একজন প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী, তার উপরে যে অ্যাটাক করা হলো, শুট করা হলো, কারা করছে? সন্দেহের তীর আপনি কোন দিকে নেবেন? আজকে দেখলাম ঢাকা মেডিকেলে হাদির অবস্থা সম্পর্কে জানতে বা তাকে দেখতে ওই হাদির আসনে ঢাকা ৮-এর যে বিএনপির পদপ্রার্থী মির্জা আব্বাস, তাকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, বা ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে কেন? মির্জা আব্বাস কি এই ঘটনার সাথে কোনোভাবে সম্পৃক্ত বলে মনে হয়? মির্জা আব্বাসের মতো হেভিওয়েট প্রার্থী এই হাদির মতো স্বতন্ত্র একজন প্রার্থীকে কি মূল কম্পিটিটর হিসাবে ভাবে, কন্টেস্টার হিসাবে ভাবে বলে আপনার মনে হয়? আমার কাছে মনে হয় না। তো সেক্ষেত্রে এই ছোটখাটো বিষয় নিয়ে মির্জা আব্বাসের মতো ব্যক্তি, হেভিওয়েট প্রার্থী, এর পিছনে কেন, এই ইন্ধনে তিনি কেন থাকবেন? আমার কাছে কোনো যৌক্তিকতা নেই। তাহলে এই ঘটনা কারা ঘটাচ্ছে? আওয়ামী লীগকে যেহেতু নির্বাচনে আসতে দেয়া হচ্ছে না, তার মানে আওয়ামী লীগ এই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, সেটা হতে পারে, উড়িয়ে দেওয়া যায় না। আরেকটা বিষয় হলো যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া খাওয়ার জন্য একটা গোষ্ঠী কিন্তু, একটা গ্রুপ কিন্তু থাকে সবসময়।
তেমন একটা গ্রুপ আমি খুঁজে পেলাম এই ঘটনার মধ্যে। সেটা হলো এই বর্তমান ঢাবির ডাকসুর যে ভিপি সাদিক কায়েম সাহেব, তার আচরণে কথা নেই বার্তা নেই। তিনি বলছেন যে ওসমান হাদিকে গুলি করা হলো চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। কিসের অভ্যুত্থান ডাক দিবেন উনি? আমি গত পর্বেও আলোচনা করেছিলাম, কার বিরুদ্ধে অভ্যুত্থান ডাক দিবেন? এক অভ্যুত্থান করে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তো এখান থেকে তাড়ানো হয়েছে, তো এখন অভ্যুত্থান করে কাদেরকে সরাতে চান? মানে আপনাদের ক্ষমতায় আসতে, ক্ষমতার মসনদে বসতে এখন যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে সরিয়ে দিবেন, বিষয়টা এমন? আপনি চাঁদাবাজ এবং গ্যাংস্টার বলে কাদেরকে মিন করছেন? তাহলে সেই চাঁদাবাজ গ্যাংস্টার বলে যাদেরকে মিন করছেন, যারা আপনাদের ক্ষমতার মসনদে বসার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ভোটের মাঠে, রাজনীতির মাঠে, তাদেরকে যদি সরিয়ে দেওয়ার জন্য একটা গণ অভ্যুত্থানের প্ল্যান পরিকল্পনাই আপনাদের মধ্যে থাকে, তাহলে এই যে হাদিকে টার্গেট করে এই ঘটনার জন্ম দেয়া, ঘটনার পর পরে আপনার মধ্যে সেই গণ অভ্যুত্থানের আস্ফালন লাফালাফি করা, তাহলে সন্দেহের তীর আপনাদের প্রতি যায় না যে হাদিকে দিয়ে এই ঘটনা, এই সিচুয়েশন আপনারাই তৈরি করাচ্ছেন? এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় কিনা দর্শক শ্রোতা? আরেকটা বিষয় দর্শক শ্রোতা শেষের দিকে বলে শেষ করব, সেটা হলো আপনাদের অবশ্যই মনে আছে যে কিছুদিন আগে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর যে পুলিশ সেনাবাহিনী কর্তৃক যে হামলার শিকার হয়েছিল, তখন নুরুও কিন্তু এতটাই আহত হয়েছিল, আঘাত পেয়েছিল, সেও কিন্তু ক্রিটিক্যাল মোমেন্টে চলে গিয়েছিল। তো সেখান থেকে তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন। বাট অবাক হওয়ার বিষয় হলো, নুরুল হক নূর সুস্থ হয়ে ফিরে আসার পরে এই বিষয় নিয়ে খুব বেশি প্রতিবাদ করতে দেখা যায়নি তাকে বা তার দলকে। হঠাৎ করে কেন যেন সবকিছু মেনে নিয়েছে, চুপচাপ হয়ে গেছে। কিন্তু সেটা কেন? সেই কারণ কিন্তু আজও পর্যন্ত আমরা জানিনি যে সেই সময়ে নুরুল হক নূরের উপরে এমন অতর্কিত হামলা কেন চালানো হয়েছিল, সেই কারণ ছিল অজানা। আবার এখন হাদির উপরে অ্যাটাক করা হয়েছে, সেই কারণও এখন পর্যন্ত অজানা। তার মানে তাহলে এই অজানা ঘটনাগুলো কারা ঘটাচ্ছে এখন পর্যন্ত অজানা থাকতেছে। এই অজানা ঘটনাগুলোই একটা সময় এসে মানে বিস্ফোরণ হিসাবে আসবে কিনা, তখন প্রকাশ পাবে কিনা কোনো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে যে কারা আসলে এর পিছনে ছিল। অর্থাৎ আমি মিন করতে চাচ্ছি, এই সবগুলো ঘটনার পিছনে ডক্টর ইউনূসের সরকারেরই কোনো যোগসাজশ আছে কিনা, তারাই পরিস্থিতিটাকে এভাবে গন্ডগোল পাকিয়ে মানে একটা দীর্ঘদিন এখানে থাকার পরিকল্পনা সরকারের মধ্যে আছে কিনা। দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে? আপনারা মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।